বিরোধী দলনেতা থাকা অবস্থাতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে বা ব্যক্তিগতভাবে যা যা করার, যতটা নিচে নামার প্রায় প্রত্যেকটি কাজই সম্পন্ন করেছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গায় গিয়ে কোনো রকমের মাথা নত না করে শুভেন্দু অধিকারীর দাঁতে দাঁতটা চেপে লড়াই করেছিলেন। শুভেন্দু অধিকারীর বাবা থেকে শুরু করে তার বাড়ির সামনে উপদ্রব থেকে শুরু করে তার বিরুদ্ধে হাইকোর্টে একের পর এক বিভিন্ন রকমের মামলা করতে চাওয়া, যদিও হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিলেন। কিন্তু যখন পালাবদল হয়ে যায়, যখন শুভেন্দু অধিকারীর কাছে সেই টার্নটা আসে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কার্যত আত্মসমর্পণের জন্য বার্তা পাঠাচ্ছেন শুভেন্দু অধিকারীর কাছে। আপোষের বার্তা নাকি পাঠাচ্ছেন শুভেন্দু অধিকারীর কাছে, যিনি প্রকাশ্যে আমরা যাকে বলতে শুনছি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আবারও সেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন একই ভঙ্গিমায়, তিনি নাকি ভেতরে ভেতরে তৃণমূল কংগ্রেসের এই কিছুদিন আগে পর্যন্ত যে দুজন মুখপাত্র বা দলের বিশ্বস্ত কর্মী ছিলেন, তার মধ্যে একজন চলে গেছেন মদন মিত্র আর একজন রয়েছেন কুণাল ঘোষ, তাদের মাধ্যমে নাকি বার্তা পাঠাচ্ছেন শুভেন্দু অধিকারীকে, আপোষের বার্তা। তবে এটা এক পক্ষ শুনে তো বলা উচিত হবে না, মদন মিত্র এই কথা বলেছেন। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা আপনারা জেনে গিয়েছেন, কুণাল ঘোষ এর বিরোধিতা করেনি, এই বক্তব্যের বিরোধিতা করেনি, তবে অন্য একটি বিরোধিতা করেছে, আজকে শোনাবো আপনাদের সামনে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আপোষের বার্তায় কি কান দেবেন বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? তাকেও কি ঋতব্রতপন্থী কাকলি ঘোষ দস্তিদারের এনসিপিআই যোগদানের অনুমতি দেবে? তাহলে কি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একা হয়ে পড়লেন? আসুন আজকে আলোচনা করি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিশ। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। মদন মিত্রর গত দু একদিন ধরে যে মারাত্মক বক্তব্যটা বলছেন, তা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। তিনি পরিষ্কারভাবে বলছেন, তিনি যখন ছিলেন নাকি সেই দলে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্টেপ ডাউনের কথা বলেন তিনি এবং কুণাল ঘোষ, তাহলে মানুষের রাগ নাকি প্রশমিত হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা মানতে চাননি, কিংবা শর্ত সাপেক্ষে মানতে চেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন, তাহলে আমার কি হবে? এই যে আমার বিরুদ্ধে এতগুলো কেস রয়েছে, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 16টি বোধহয় এফআইআর রয়েছে, তো আমার মামলাগুলো কি হবে? আমার তো বিদেশে যাওয়ার রয়েছে, আমি চোখের ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে চাইছি। তাহলে তোমরা দুজন গিয়ে বলো যাতে সরকারি অ্যাডভোকেট তিনি বা অ্যাডভোকেট জেনারেল তিনি যেন হাইকোর্টে গিয়ে খুব একটা এর বিরোধিতা না করেন। মামলা তুলে নেওয়ার কথা বলেননি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এর বিরোধিতা, তার বিদেশ যাত্রার নাকি বিরোধিতা যেন না করা হয়, শুভেন্দু অধিকারীকে বার্তা পাঠানোর জন্য তাদের দুজনকে বলেছিলেন। কি বলেছিলেন মদন মিত্র, একটা ছোট অংশ শোনাবো আপনাদের। একটা নিউজে বেরিয়েছে খুব বড় করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন, আপনারা আমার দূত হয়ে শুভেন্দুর কাছে যান এবং শুভেন্দুর সঙ্গে গিয়ে কথা বলুন। কথাটা ঠিক। শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, কোথায় কে যাবে কে আসবে এটা জানার জন্য তার পুরো মেশিনারি রয়েছে, এজেন্সি রয়েছে। হঠাৎ তিনি তৃণমূল কংগ্রেসের দুজন বিধায়ককে কেন পাঠিয়ে দেবেন অভিষেক ব্যানার্জির কাছে? আমাদের দুঃখ হচ্ছে অভিষেক ব্যানার্জির কাছে। আপনি নিশ্চয়ই আপনার চিকিৎসার জন্য আপনি অনুমতি চাইবেন, দেবে না এটা কোর্টের হাতে। কিন্তু এই যে মামলা তোলার ব্যাপারে আপনি আমাদের বলেননি যে মামলাটা তুলে দাও। তার কারণ আপনিও জানেন, আমরা জানি যে মামলা আমরা তুলবো কি করে? বাড়ি দেওয়ার অথরিটি, হাইকোর্টে একটা মামলা চলছে, সেই মামলা আমরা তুলবো কি করে? আপনার একটা কথার মধ্যে একটা ভাব ছিল যে অ্যাডভোকেট জেনারেল যেন একটা বায়াস অ্যাটিটিউড নিয়ে মামলাটা মামলার মতো করে, মামলার আইনের যে যুক্তি, আইনে যা আছে তার উপর করে। আপনি বলেননি যে আমার মামলাটা তুলে দাও, কিন্তু আপনি যেটা বলেছিলেন সেটা খুবই মুশকিলের, যে আমি তো ছেড়ে দেবো, তার বদলে আমার কি হবে? শুনলেন? দেখুন, মদন মিত্র সম্পর্কে শুভেন্দু অধিকারীর অনেক বক্তব্য রয়েছে, যে তিনি রাতে বলেছেন না দিনে বলেছেন, বর্ষাকালে বলেছেন না গ্রীষ্মকালে বলেছেন, তার কারণ রকম ভেদে বিভিন্ন হতে পারে বলে একদা শুভেন্দু অধিকারী, যার এখন ভক্ত হয়ে গেছেন বোধহয় মদন মিত্র, যার তর্পণ করতে গিয়েছিলেন বেঁচে থাকা অবস্থায় দিলীপ ঘোষ এবং তার, সেই মদন মিত্রর মুখের প্রত্যেকটা কথা যে বিশ্বাসযোগ্য সেটা হতেও পারে বা নাও হতে পারে।
তো যদি আমরা সত্যি বলে ধরে নিই এই বক্তব্য, তার সত্যি বলে ধরে নেওয়ার কারণও রয়েছে। তার কারণ মানে তিনি যাকে সাক্ষী মেনেছেন, যে কুণাল ঘোষ, তিনি এখনো তো রয়ে গেছেন কালীঘাটপন্থী তৃণমূলে। সেই কুণাল ঘোষ অবশ্য তিনি অস্বীকার করেননি যে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটা কোনোদিনই বলেননি, আমাদের দূত হয়ে শুভেন্দু অধিকারীর কাছে যাওয়ার কথা তিনি কোনোদিনই বলেননি, এমনটা কিন্তু বলেননি। কৌশলে তিনি আবার চেষ্টা করলেন যে না, মদন দা, আপনি আমাদের দলে যখন ছিলেন তখন এই সমস্ত দলের ভেতরের মন্তব্যগুলো সবটা না বলে একটা অংশ বলছেন, অর্থাৎ অস্বীকার করেননি। তার মানে যে অংশটা বলছেন সেটা কুণাল ঘোষ অবহিত। কুণাল ঘোষ বিরোধিতা করলেন যে আপনি আমাদের দলে ছিলেন, সেইগুলো তখন আপনাকে বলা হয়েছে, আপনি এখন অন্য দলে, তাহলে তো মানুষ বিশ্বাসই রাখতে পারবে না। এই বিশ্বাস অবিশ্বাসের কথা বলছেন, মানে তার মানে বলা হয়েছে এই কথাটি। শুনুন কুণাল ঘোষ কি বলেছিলেন। এর মানে মদন মিত্রর এই একেবারে খোলসা করে দেওয়াতে, প্রকাশ্যে বিস্ফোরণ ঘটে যাওয়ার ফলে কুণাল ঘোষ কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টা করলেন, না না না, ডোবানোর চেষ্টা করলেন, কার্যত আরো ভালোভাবে বলার চেষ্টা করলেন মদন মিত্র যা বলেছেন ঠিক। শুনুন। শুধু মদন মিত্রকে অনুরোধ করব যে আপনি তো এত সিনিয়র, কোনো একটা ফেজে কোনো একটা বিষয়ে যদি কোথাও কোনো কথা হয়ে থাকে, সেগুলো এইভাবে হয় না, তাহলে লোকের সঙ্গে লোকের ব্যক্তিগত সম্পর্ক বলে আর কেউ কাউকে বিশ্বাস করবে না। ফলে আমি মদনদাকে অনুরোধ করব যে দলের মধ্যে যখন আমরা একসঙ্গে পাশাপাশি বসে দল কর্মী সকলকে বাঁচানোর বিভিন্ন ধরনের প্রসেসে আমরা চেষ্টা করেছি, আমি এ বিষয়ে ভেতরের বৈঠক নিয়ে আমি একটি শব্দও বলবো না। আমি শুধু মদনদাকে বলবো, মদনদা তুমি আজকে হয়তো আমাদের বৃত্তে নেই, কিন্তু আমাদের বৃত্তে থাকাকালীন কখন কোন দিন কোন কি আলোচনা, তার অংশবিশেষ তুলে ধরে আমি সেই জায়গাটাতে অনুরোধ করব এটা করা যায়। শুনলেন, কুণাল বাবু কিন্তু মানে ঘুর পথে কার্যত স্বীকার করলেন মদন মিত্র এইভাবে বলে দেওয়া উচিত নয়। হাটের মধ্যে হাড়ি ভাঙা কি মদন মিত্রের উচিত হলো? তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দূত হিসেবে পাঠানোর বক্তব্যটা হয়তো সত্যি হলেও হতে পারে। তবে দেখুন, সংবাদ মাধ্যম হিসাবে মানে ক্ষুদ্র অতি ক্ষুদ্র সংবাদ মাধ্যম, নিজেদের তো আমরা বইভাবে বলি না, কিন্তু কিছুটা একটু দায়বদ্ধতা থেকে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি আপনাদের শোনাতে না পারি, তার মতামত, তারও তো আত্মপক্ষ সমর্থনের যুক্তির প্রয়োজন রয়েছে। সে তো আমাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে আর বক্তব্য দেবেন না, কিন্তু যদি কখনো পাই তাহলে আপনাদের শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার পক্ষের কি যুক্তি রয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে হাইকোর্টে আবেদন করেছিলেন তার চক্ষু চিকিৎসার জন্য বাইরে যাওয়ার পারমিশন চেয়ে, যেখানে তার পিসি ছিল স্বাস্থ্যমন্ত্রী। সেই পিসি এতটাই নাকি পরিকাঠামো উন্নত করেছে বলে গোটা রাজ্যের মানুষকে মিটিং এর পর মিটিং, মিছিলের পর মিছিল করে দুই পিসি এবং ভাইপো বুঝিয়ে মিথ্যে কথা বলে আসলেন। সেবাশ্রয়ের নামে কত মানুষের চোখ, হাত, পা, অঙ্গ ছেদের কারণ নিজে হয়ে থাকলেন। আর নিজের শরীর নিজেকে সুস্থ রাখার জন্য তিনি জানেন যে পশ্চিমবঙ্গে ট্রিটমেন্ট করলে পিসি যা করে রেখেছে 15 বছর, তাতে বিপদ ঘটতে পারে, বিপদ যা ঘটে পশ্চিমবঙ্গের মানুষের ঘটুক, আমি বিদেশে যাই। এবং সেই কারণে তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্ট তাকে একটা যথাযথ পরামর্শ দিয়েছিল যে দেখুন, আমরা তো বিশেষজ্ঞ নই, আপনি বরঞ্চ এসএসকেএম এ যান। এসএসকেএম এর ডাক্তাররা যদি বলে যে না, আপনার চোখের ট্রিটমেন্টের জন্য বিদেশে যাবার প্রয়োজন রয়েছে, তখন আমরা ভেবে দেখব। মানেননি, চলে গেছেন সুপ্রিম কোর্টে। এই দুদিন আগেকার খবর, সুপ্রিম কোর্টও পাঠিয়ে দিয়েছে হাইকোর্টে। ফের হাইকোর্টে দ্রুত শুনানি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই শুনানির পর হাইকোর্ট আবার বলে দিয়েছে যে আপনি এসএসকেএম এ যান, আপনাকে পারমিশন দেবো না, যা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাই থাকলো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে বিদেশ যাত্রা, ওই বিনয় মিশ্রের মতো পালানোর যে ছকটা, সেটা কার্যত বানচাল। তার কারণ সুপ্রিম কোর্টের ওপরে তার কিছু নেই, কাজে তার আর বিদেশ যাওয়া পালানোটা আর হলো না। এখানে তিনি আরো বড় জালে পড়লেন। কি জানেন, এখানে এক তো শুভেন্দু অধিকারীকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন না কি করছেন সেটা শুভেন্দু অধিকারীও বলতে পারেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তিনি আরো একটা মস্ত বড় নিজের জালে নিজে ফাঁসলেন। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন আপনাদের মনে রয়েছে যে শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য বিভিন্ন রকমের মামলা, বিভিন্ন রকমের, এমনকি ট্রিপল চুরির মামলা পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে দিয়েছিলেন। আর এই সমস্ত একাধিক মামলা যখন ক্রমাগত তার উপর মামলা বাড়তে থাকে, তখন শুভেন্দু অধিকারীর আইনজীবী হাইকোর্টে গিয়ে রক্ষা কবচ চেয়েছিলেন। নালে বলেছিলেন আমি বিরোধী দলনেতার ভূমিকা তো পালন করতে পারবো না, যেভাবে সরকার আমাকে কোনো প্রথমত মিছিল মিটিং এর পারমিশন দেয় না, দ্বিতীয়ত ব্যক্তিগতভাবে আমাকে এত মানে জড়িয়ে দিচ্ছে, যেখানে কোনো ইনভেস্টিগেশন ছাড়া পুলিশ তার বিরুদ্ধে ধারা লাগিয়ে দিচ্ছে। তো এটাকে প্রোটেক্ট করার জন্য শুভেন্দু অধিকারী একটা ব্ল্যাঙ্কেট রক্ষা কবচ পেয়েছিলেন।
যে তার বিরুদ্ধে কোনো মামলাতে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না এবং নতুন করে কোনো মামলা তার বিরুদ্ধে করতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে হবে। তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি রাগ, একেবারে নাম ধরে ধরে বিচারপতিদের, তখন তো সে যুগ অন্য যুগ, আগে কি সুন্দর দিন কাটাইতাম, সে একেবারে বিচারপতিদের নাম করে করে কার্যত তুই তুকারি গোছের করে কেন এরকম করা হবে শুভেন্দু অধিকারীকে, তিনি লাটের বাট, তিনি অপরাধ করলেও তার বিরুদ্ধে মামলা করা যাবে না বলে একেবারে মানে বিচারপতিদের মানে একেবারে তাদের ছেড়াদ্দ করে ফেলে, যাকে বলা হয় মানে গোদা বাংলায় স্থূল বাংলায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন নতুন তার যে যে মামলাগুলো হয়েছে তিনিও আবার রক্ষা কবচ চেয়েছেন। ভালো করে শুনে, একটা গল্প হয়েছে, মারাত্মক গল্প। তিনিও এবার চলে গেছেন, আগেও বলেছিলাম তার বিরুদ্ধে এই মুহূর্তে 16টা মামলা রয়েছে। তিনিও চলে গেছেন যে আমাকেও একটা ব্ল্যাঙ্কেট রক্ষা কবচ দেওয়া হোক, এবং তার যা আইনজীবী ছিল তারা উদাহরণ হিসেবে বলেছেন যে শুভেন্দু অধিকারী যখন ছিলেন বিরোধী দলনেতা তার বিরুদ্ধেও আপনারা এইরকম ব্ল্যাঙ্কেট রক্ষা কবচ দিয়েছিলেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্ল্যাঙ্কেট রক্ষা কবচ কেন দেবেন না? প্রথম কথা, শুভেন্দু অধিকারীর এই পরিণত করেছিল তাদেরই পুলিশ। সেই প্রশ্নের উত্তর তো আগে হাইকোর্টের কাছে তারা উত্তর দিতে পারতো যে কেন তাদের সরকার শুভেন্দু অধিকারীর নামে এইরকম মিথ্যে মামলাগুলো দিয়েছিল, আর যার জন্য হাইকোর্টকে রক্ষা কবচ দিতে হয়েছিল। সেই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকা অবস্থায় যদি পেতে পারেন তাহলে আমি কেন পাবো না। এর উত্তর হাইকোর্ট কি বলেছে জানেন? হাইকোর্ট নয়, বিল্লদল ভট্টাচার্য, তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট অ্যাডভোকেট জেনারেল রাজ্যের, যিনি একসময় বিরোধী দলনেতা থাকা অবস্থায় শুভেন্দু অধিকারীর বিভিন্ন মামলা দারুণভাবে সামলেছিলেন। তিনি এখন অ্যাসোসিয়েট অ্যাডভোকেট জেনারেল। তো বিল্লদল ভট্টাচার্য যুক্তি দেন যে ঠিক আছে আমরা রাজি হতে পারি, কিন্তু বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি এই মামলাগুলো যেগুলো পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল বা বিভিন্ন মামলা করেছিল সেইগুলো থেকে শুভেন্দু অধিকারী বলেননি যে আমাকে এগুলো থেকে নিষ্কৃতি দিয়ে দিন। শুভেন্দু অধিকারীর বা তার আইনজীবীর দাবি ছিল যে পুলিশ তদন্ত না করে কোনো নিরপেক্ষ সংস্থা বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করানো হোক। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন তার এই যে এখনো পর্যন্ত 16টা যে এফআইআর রয়েছে যে পুলিশ তদন্ত না করে, পুলিশ যেহেতু শুভেন্দু অধিকারী, তো পুলিশ না তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করুক? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিক যে কেন্দ্রীয় তদন্তকারী শুভেন্দু অধিকারী তো বলেছিলেন যে আমার মামলাগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে দেখুক এবং যদি দোষী সাব্যস্ত হয় আমার বিরুদ্ধে পানিশমেন্ট হোক। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একই বক্তব্য বলবেন? পড়েছেন ফ্যাসাদে। বলুন এবার কি বলবেন উত্তরে, হ্যাঁ বলবেন না না বলবেন? দুটোতেই বিপদ, দুটোতেই বিপদ। হ্যাঁ বলবেন না না বলবেন? যদি বলেন হ্যাঁ ঠিক আছে হোক, তাহলে আপনারা বুঝতে পারছেন এমনি কেন্দ্রীয় মানে তদন্তকারী সংস্থা বিভিন্ন মামলায় আপনার বিরুদ্ধে তদন্ত কিছু কিছু জায়গায় শুরু করেছে, আর বাকিগুলো যদি আপনি নিজের স্বইচ্ছায় বলে দেন তাহলে তো সুবিধাই হয়ে গেল। আর যদি না বলেন তার মানে তো হয়েই গেল যে আপনি কার্যত প্রমাণই করে ফেললেন যে আপনার ডাল মে কুচ কালা হ্যায়, ডাল মে কুচ বোল্ডার হ্যায়। তো এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করুণ কাহিনী। একদিকে সুপ্রিম কোর্টের রাস্তা পর্যন্ত চলে গেছেন চিকিৎসার জন্য, সেটা তার বন্ধ। এখন ওই শাহরুখ খানের একটা কি সিনেমা ছিল না, ডাউকি নাকি, যেটা হচ্ছে অবৈধভাবে আমেরিকা ফেমেরিকা যাওয়ার একটা দেখবেন সিনেমা ছিল। সেটা হচ্ছে ওই মানে বন জঙ্গল পেরিয়ে সমুদ্র বা নদী পেরিয়ে কুমিরের হাত থেকে বাঘের হাত থেকে খেয়ে এরকম ভাবে একটা দেখবেন সিনেমাটা ইন্টারেস্টিং সিনেমা, এবং বাস্তবে এটা হয়। মানে ভিসা ছাড়া আপনি কোনো দেশে যাওয়ার জন্য কিভাবে এখনো সেগুলো হয়তো অবৈধভাবে পথ রয়েছে, ওই পথ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কোনো পথ খোলা থাকলো না। না তিনি বিদেশে যাবার কোনো পারমিশন এখন তিনি পাবেন, তার কারণ পরিষ্কারভাবে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের তরফ থেকে যে তার বিরুদ্ধে প্রচুর মামলা রয়েছে, তিনি এখন গেলে হ্যাম্পার হবে। আর চোখের চিকিৎসা সে তো ভারতবর্ষে যে কোনো জায়গায় করালেই হয়। নওশাদ সিদ্দিকী আবার বলেছেন ঠিক আছে এখন যদি কোর্ট যদি তাকে পারমিশন না দেয় যে কোনো কারণে, তাহলে আমরা সবাই চাঁদা তুলে ওই ডাক্তারকে নিয়ে আসবো যে ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওই ডাক্তারকেই আমরা নিয়ে আসবো। আমিও তাই বলি, আসুন আপনারা সবাই কন্ট্রিবিউট করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজি হলেই আমার একটা কিউআর কোড দিয়ে দেবো, 1 টাকা করে দেবেন। মোটামুটি যা দেখেন ফেসবুক ইউটিউব মিলিয়ে 1 মাসের রোজগারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু একটা বন্দোবস্ত হলেও হতে পারে। মানে 1 মাসে হবে না, 5-6 মাস লাগবে হয়তো। মানে আমার একার, তারপরে কেউ যদি 1 টাকার বদলে 10 টাকা দেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর নওশাদ সিদ্দিকী তাদের ফ্যান বাকি রাজ্যের সবাই 1 টাকা করে দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনি হয়ে যাবে, অতও লাগবে না। তো এই হচ্ছে এখন করুণ পরিণতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
এবং সব থেকে আরো একটা ছোট্ট বক্তব্য বলবো আজকে আমি আপনাদের সামনে, যেটা বলে শেষ করবো, সেটা হচ্ছে সুমিত রায়, তার পিএ। তার পিএও বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন মামলায় তিনিও ফেঁসে রয়েছেন। আমার একটা অদ্ভুত পর্যবেক্ষণ, আমি আইনের ছাত্র নই আর দেশের আইনের উপর আমার সম্মান রয়েছে, তাও আমি বলছি, সুপ্রিম কোর্টে তার যখন মামলা ওঠে, তিনি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রক্ষা কবচ চাওয়ার জন্য। তার রক্ষা কবচ হাইকোর্টে ক্যান্সেল হয়ে গেছিল, খারিজ হয়ে গেছিল। সুপ্রিম কোর্ট বলেছে যে তার রক্ষা কবচ পরবর্তী শুনানি পর্যন্ত বহাল রাখা হলো। আমার এখানে নিজস্ব একটা, মানে যেহেতু আমি আইনের ছাত্র নই, জানার ইচ্ছা, যে সুমিত রায়কে পুলিশ খুঁজে পাচ্ছে না, সেটা জানার পরেও কি করে আমাদের শ্রেষ্ঠ জুডিশিয়ারি তাকে পরের শুনানি পর্যন্ত রক্ষা কবচ দিলেন এবং বললেন তিনি যেন যথাযথ মানে তদন্তের সহযোগিতা করে। যাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, যার কোনো ট্রেসই নেই, তাকে রক্ষা কবচ দেওয়ার মানে কি? আগে তো তাকে বলুন সামনে আসতে, রক্ষা কবচ তো তারপর। যে ব্যক্তি একেবারে হাওয়া, তিনি বিদেশে রয়েছেন না কোথায় রয়েছেন, যার কেউ ট্রেস খুঁজে পাচ্ছে না, তাকে রক্ষা কবচ দেওয়ার মানে কি? সে তো এমনি জোরপূর্বক রক্ষা কবচ নিয়ে বসে রয়েছে। অ্যাডিশনালি তাকে রক্ষা কবচ দেওয়া মানে কি? আইনের এটা একটু মানে আমার জাস্ট জিজ্ঞাস্য, এই ফর্মে আমি এই কথাটা বলছি। তাহলে কি তাকে ডবল রক্ষা কবচ দেওয়া হলো না? এক তো রক্ষা কবচ নিজে জোর জবরদস্তি করে নিজে নিয়ে নিয়েছেন, তিনি কি আইনে সহযোগিতা করছেন, তদন্তে সহযোগিতা করছেন না, তাহলে তারকে আবার রক্ষা কবচের মানে কি হলো? তো এই অদ্ভুত পরিস্থিতি, মানে একদিকে তিনি আর তার পিএ হাল খারাপ। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে অভিষেকটা না আবার চলে যায় শুভেন্দু অধিকারীর কাছে, দুদিন পরে আবার দেখবো যে মানে ওই গেরুয়া উত্তরীয় পরে বা এনসিপিআই, ওরা তো আর এখনো গেরুয়া উত্তরীয় পড়েনি, গিয়ে দেখলাম হয়তো প্রধানমন্ত্রী কত ভালো কাজ করেছে। এই কালকেই মানে গতকালই দেখছিলাম সায়নী ঘোষ প্রধানমন্ত্রীর তো মুন্ডুচ্ছেদ করতেন, গতকাল দেখলাম প্রধানমন্ত্রীর কি প্রশংসা, আর ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করে ভরিয়ে দিচ্ছেন। মানে যা করতেন কিছুদিন আগে তার উল্টো কাজ করতে শুরু করেছেন। জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে শুরু করে দেবেন, নরেন্দ্র মোদীর প্রশংসা করবেন, এ করবেন। এটাই দেখার বাকি রয়েছে, এটাই আমাদের দেখতে হবে, বুঝতে পেরেছেন? তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোটামুটি ইহকাল পরকাল, মানে রাজনীতির কথা বলছি, সেটা মোটামুটি ঝরঝরে হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি কোনোভাবেই এই সমস্ত মদন মিত্রদের মতো রাজনৈতিক নেতাদের কথা একেবারে বিশ্বাস করি না। এদের রাজনৈতিক ক্রেডিবিলিটি বলে কিছু নেই। এদের সঠিক করে নিজের পূর্বপুরুষের নাম বলে এরা সঠিকভাবে বলবে না, ওখানেও জালিয়াতি করবেন কিনা, এই কোনো রাজনৈতিক নেতৃত্বদের এটুকু পর্যন্ত আমরা বিশ্বাস করি। আমি এটা মদন মিত্র কথা বললাম না, যে কোনো রাজনৈতিক নেতৃত্বদের চরিত্রের এমন দশা হয়ে গেছে। কুণাল ঘোষ এমনি বলছেন, কুণাল ঘোষের এই বক্তব্যটা তো সত্যি। আরে ভাই, তাহলে তো কোনো কথাই বলা যাবে না। আজকে আমার সঙ্গে আপনার বন্ধুত্ব, আমার বাড়িতে ইনভাইট করে ডাকলাম, আপনাকে পার্সোনালি একটা কথা বললাম, আপনি যে কোনো মুহূর্তে ওটা বলে দিতে পারেন। এই হচ্ছে মানে রাজনৈতিক নেতারা যে শুধু মানুষদের বোকা বানায় এমনটা না, এখন রাজনৈতিক নেতাদের এমন পরিস্থিতি, কেউ কাউকে বিশ্বাস করতে পারেন না, কেউ কাউকে বিশ্বাস করতে পারবেন না। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিওর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না যে তিনি কি করতে পারেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করতে পারেন না। আসলে এইটাই হচ্ছে পশ্চিম মানে মানুষকে বিতাড়িত করতে করতে, প্রতারিত করতে করতে এই পর্যায়ে চলে যায়, যখন একেবারে শেষ পর্যায়ে চলে যায়, তখন হচ্ছে ওই নিজের ছোবলটা নিজের গায়ে লাগে। আর এখন রাজনৈতিক নেতাদের, পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটাই কাম্য ছিল, এটা ভালো খবর, আমাদের জন্য ভালো খবর। আপনারা লিখে জানান, ইন্টারেস্টিং পর্ব। তো শুভেন্দু অধিকারী সাড়া দেবেন নাকি, কি মনে হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই ডেকে থাকেন, প্রার্থনা করে থাকেন, শুভেন্দু অধিকারী আবার এসব ব্যাপারে অনেক দেখি উদার, সবাইকে জায়গা দিয়ে দিচ্ছে, একেও দিতে পারে। শুনলাম কানাঘুষো শুনেছি আমি, খবর কনফার্ম না, রাজীব কুমারকেও নাকি সেও নাকি এনসিপিআই চলে যাওয়ার কথাবার্তা শুনছি, বা সেও তৃণমূল নাকি ত্যাগ ফ্যাগ করে দেবে, জানি না, সেও শুনছি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় কেন? তিনিও হতে পারেন। লিখুন, আপনারা লিখে জানান। আর সার্কাস দেখতে থাকুন, ঠিক আছে? টিকিট তো কাটতে হয়নি, টিকিট ওই ট্যাক্সের টাকাটা দিই আমরা, সেটাও কম টাকা না। তো অজন্তা সার্কাসের টিকিট বিনা পয়সায় দেখুন। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।